মানে দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইনের আজকে আলোচনা করবো হচ্ছে লোকে কত 191 থেকে আলোচনা করার পূর্বের আলোচনা আছে। আমি বারবারই বলছিলাম যে ক্লাস প্রথম পর্বের শেষে আমি আপনাদের পার্থক্য পড়াবো, এ করব সে করব, আসলেই ওইভাবে ধরে রাখলে পরে মনে নাও থাকতে পারে। যেদিন আমার যেটা মনে হবে আমি নোট করব, ওইটা আপনাদের শিখাবো। আজকে নোট করছি কি শুনবেন? আজকে আপনাদের শিখাবো ওই পার্থক্য। আজকে এই যে শেষ করে দেবো তা না, পার্থক্যটা কীরকম আমরা নিয়মিত পার্থক্য যেটা পড়ি সেটা আমার আপনার সবার জানা। বেআইনি সমাবেশ আর দাঙ্গার পার্থক্য পড়ি, অনেকেই মুখস্থ করে ফেলেন। আমার কাছে ক্লাস করবেন, পার্থক্য মুখস্থ করা লাগবে না। আজকে যে প্রশ্ন দিছিলাম গ্রেপ্তারের উদ্দেশ্য প্রয়োজনীয়তা কি, তারপর কেন গ্রেপ্তার করা হয়, এই তিনটে প্রশ্নের উত্তর পাইছেন। বিগত কোনো গাইড এরকম হয়তো বা নাই, কিছু কিছু গাইড আছে, যে ইন্সপেক্টরশিপের গাইড মাইডে আছে। আর এরকম প্রশ্ন আমাদের স্যাররা এখন করে। সমন জারির পদ্ধতি আর আসবে না, সমনের কি কি প্রয়োজনীয়তা, সমন জারি করলে কি হয়, সমন কেন জারি করা হয়, এই সমস্ত প্রশ্ন আসবে। আমি আপনি যদি আইন সুন্দর করে জানতে পারি, পড়তে পারি, আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। তো যে কায়দায় প্রশ্ন আসুক, আজকে এখন বলবো বেআইনি সমাবেশ আর দাঙ্গা এর পার্থক্য। এইটা আমরা হুবহু গাইডই পাবো, আলোচনাও করতে পারবো, সমস্যা নেই। চুরি ডাকাতির পার্থক্য পাবো, আলোচনা করব, সমস্যা নাই। ধর্ষণ ব্যভিচার পার্থক্য আছে, পাবেন। সমন গ্রেপ্তারি পরোয়ানা পাবেন, ভয় পাবেন যে কি করে সম্ভব এত পার্থক্য পড়ার। পার্থক্য জীবনে একটাই পড়াবো আপনার, দ্বিতীয়টা আর পড়াবো না। এরপরে 1,000 আর লাখ আসুক, আপনি পার্থক্য পাড়ি যাবেন। আমার কথাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমার এই কথা অপ্রয়োজনীয় না। আশা করি আপনার আমার সবারই কল্যাণকর। এরপরে পার্থক্য আপনারা গাইডই দেখবেন, বইটি দেখবেন, গাইডগুলো দেখবেন। হুলিয়া করক, লঘুদণ্ড, গুরুদণ্ড। এখন শান্তিরক্ষার সদাশ্রমের মুসলেখা, শান্তিরক্ষার মুসলেখা, সদাশ্রমের মুসলেখা ইত্যাদি ইত্যাদি পার্থক্য আপনারা গাইড বইতে হুবহু পাবেন, শত শত। কিন্তু আমরা যখন আইন এনে বসে আলোচনা করি, আমার এই গ্রুপের নাম আইন পড়ি, ডিসকাস দ্য ল, আমরা আলোচনা করি। আইব ভাই আমার একটা সাজেশন দিয়েছে, আমি গুরুত্বপূর্ণ 2-3টে দিয়েছে আইব ভাইয়ের অসংখ্য ধন্যবাদ, আমার দুটোই কাজে লাগছে। অনেকেই দিয়েছেন, আইব ভাই উল্লেখযোগ্য করে দিয়েছে। তা আজকে আমি আপনাদের সামনে যে আলোচনা করবো, আইব ভাই পুলিশ হেড করে ডাকা, এই যদি আপনার যদি জানা থাকে, এই যত বড় আইনের পার্থক্য আসুক, বেআইনি সমাবেশ আমরা পড়ে ফেলাইছি অলরেডি, দণ্ডবিধি আইনের 141। এবং আপনার কাছে পার্থক্য হলে সমনের পার্থক্য লেন, বেআইনি সমাবেশ আর সমন আসতে পারে না ভাই? হ্যাঁ ভাই, আসতে পারে কিনা? এখন আপনি কি করবেন? এখন তো কবেন স্যার গাইড বই দিবে নাই, পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর কোথাও থাকা লাগবেন না। 141 আপনি পড়ছেন না? তারপরে বেআইনি সমাবেশ সম্পর্কে আপনার কতবার আমি পড়াইছি না? অবশ্যই আমি ক্লাসে ব্রিফ করছি, পুলিশ আইনি করছি, সিআরপিসি করছি, দণ্ডবিধি করছি এবং পিআরবির কথা বলছি। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। পার্থক্য পড়ার পরে কয়টা দ্বারা পড়ব। এরপরে আসে খালি পড়ব কি বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ আর কি বললাম? সমন। বেআইনি সমাবেশ তার লেহে নেই, বেআইনি সমাবেশ আর সমন এরকম পার্থক্য কোনদিন শুনেছেন কেউ? শোনেন নাই। কিন্তু আমরা আলোচনা করব পড়ার জন্য, জানার জন্য। এখানে গল্পের জন্য আমরা আসি নাই, আমরা পদ উন্নতির জন্য আসছি। তো এখন আলোচনা হচ্ছে কি গ্রেপ্তারি পরোয়ানা সমনের পার্থক্য আপনারা কিভাবে লিখবেন। 5টা লিখবেন, 5টার বেশি লিখবেন না, সময় পাবেন না। একটা পাতায়, একটা সাদা পাতায় ছক টানবেন, সুন্দর করে ছক টানবেন। ছক টানার ডেমো দেবো, কিভাবে টানবেন। মূল অংশ যে দাগানো আছে ওর থেকে আলাদা রাখবেন, এক চুল হলেও আলাদা রাখবেন। তাহলে বেআইনি সমাবেশ আর সমনের পার্থক্য জীবনে শোনেন না, শুনবেন, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, মুখস্থ করবেন না। তাহলে এইটা পারা যাবে কিনা? প্রথমে বেআইনি সমাবেশের সংজ্ঞা লিখবেন, খেয়াল করেন। যদি 5 বা ততোধিক ব্যক্তি, খেয়াল করেন, যদি 5 বা ততোধিক ব্যক্তি নির্মলিখিত কাজ, 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো সরকারি কাজে বাধা দেয়, হুমকি দেয়, কোনো লোকের পানি ব্যবহার বা চলাচলের রাস্তা বন্ধ করে, অনধিকার প্রবেশ করে, তারা বেআইনি সমাবেশ করেছে বলে গণ্য হবে। সংজ্ঞাটা হয়েছে ভাই? তখন সমন কিভাবে লিখবেন? সমন হলে লিখবেন ওই পরের কলামে যা পার্থক্য দেখেন বলে দিছি, সমনের মতো করে লিখবেন।
আদালত কর্তৃক আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক সাক্ষী বা আসামি বা বাদীর প্রতি নির্দিষ্ট দিনক্ষণে হাজির হওয়ার জন্য 2 কপিতে 2 প্রান্তে যে পত্র ইস্যু করে তাকে কি বলে? সমন বলে। মিলে গেল। এখন লেখেন 2 নম্বর করে লেখেন বেআইনি সমাবেশের অনুমতি দেয় কিনা? পুলিশ অফিসার। আর সমন দেয় কিনা? আদালতের প্রিজাইডিং অফিসার। বেআইনি সমাবেশের সদস্য হয় 5 জন, সমনের সদস্য 1 জন হতে পারে, 2 জনই হতে পারে। কথা ঠিক কিনা? সমন হয় তার বেআইনি সমাবেশ হয় কয় কপি? বেআইনি সমাবেশ অনেক টাস করে মনে নেই। বেআইনি সমাবেশ যে কয় কপি হবে লিখবেন, সমন হয় 2 কপিতে। তার বেআইনি সমাবেশ যদি কেউ সত্য করে জানার পরও যোগদান করে তার শাস্তি 143। সমন যদি অমান্য করে তার শাস্তি কত জানেন তো? আত্মগোপন করলে পড়াইছি কত কন? জয় কন বা যে জানেন সে বলেন। ঠিক আছে, খালি 72 বিলে লেখা 100। আর রেকর্ডিং আসছে সুন্দর করে আমাদের আলোচনা। আমি 5-7 জন নিয়ে প্রমোশন নেবো। আমি 100 জন নিয়ে 150 জন নিয়ে দেবরা যারা লাগে থাকবেন লেখবেন। আমার কথা কি আপনার পছন্দ হচ্ছে? এবার এই যে সব বেআইনি সমাবেশ আর সমন, এই যে পার্থক্য আপনার 5 টাকা গেলে, এরপরে আপনি আর একটা পার্থক্য ধরেন। ধরেন যে আমাদের যা পড়ার ভিতর আছে পুলিশ আইনি ধরেন। পুলিশ আইনের কি? পুলিশ আইনি আছে কি? পুলিশ আইনিতে একটা সংজ্ঞা করেন, একটা সংজ্ঞা বলেন। আর অন্য আইনিটা ওটা বলেন, যা কোনো আগামাথা নাই। ধরেন ধর্ষণ। ধর্ষণ তো আমি পড়াই নাই সাধারণত। ধর্ষণ আর চুরির পার্থক্য এটা কোনদিন মেলে? যদি আপনার দিয়ে দেয়, আপনার যদি পড়া থাকে, আমি আপনার বাংলা বোঝাচ্ছি, আপনি যদি ধর্ষণ সম্পর্কে পূর্ণাঙ্গটা ধারণা থাকে, চুরি সম্পর্কে পূর্ণাঙ্গটা ধারণা থাকে, এই ধর্ষণ আর চুরির পার্থক্য আসলে আপনি লেখবেন। তাই দোহাই লাগে আপনারা আমার জুরিদার, এই পার্থক্য কোনোদিন মুখস্থ করবেন না। আমার ক্লাসে থাকেন, আমার সাথে থাকেন, পার্থক্য মুখস্থ করা লাগবে না। আজকে সাধারণটা থিম দিলাম, এরপর আরো সামনে ব্যাপক থিম দেবো। ঠিক আছে? এই যে কথাগুলো বললাম, আপনার যদি পড়া থাকে কখনোই আপনার এই পার্থক্য পড়ে সময় নষ্ট করবেন না। আপনি সময় নষ্ট করবেন সূচি মুখস্থ করবেন জ্বরের গতিতে, পানির গতিতে, বিভিন্ন অ্যাঙ্গেলে, এবং ওর ভিতরের যে বই আমি বক্তব্য দেবো যেগুলো, সেইগুলো জানার পরে ব্যাখ্যা নেবেন। আর প্রশ্নগুলো কোনটার থেকে কোনটার উত্তর সেগুলো আমি আপনাদের জানা দেবো। এখন চলে আসেন দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইনের। এই দণ্ডবিধি আইন হচ্ছে একটা বিধিবদ্ধ আইন। দণ্ডবিধি আইন হচ্ছে একটা বিধিবদ্ধ আইন, শাস্তির আইন বা দণ্ডের ধারা। দণ্ডের কথাগুলো বলা আছে, এর মধ্যে সাধারণ ব্যতিক্রম আছে, এর মধ্যে ব্যাখ্যা আছে, এর মধ্যে সংজ্ঞা আছে। আমরা সবই পড়ি ধারাবাহিকভাবে। যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ ওইগুলো আমরা আলোচনা করি এবং পড়ি। কি ধরনের প্রশ্ন আসবে সে ধরনের প্রশ্ন আলোচনা করব। আপনারা আমার ক্লাসের প্রশ্নগুলো দেবেন। যে যে ক্লাস প্রশ্ন দিয়েছেন প্রত্যেকের ফোন করে আমি আলোচনা করছি, তার শশা প্রশ্ন এবং উত্তর দিছি। আপনাদের ভালো লাগছে, আমি দেখি সবাই খুশি হয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়েছেন। আমার প্যাটার্নটা লিখতে আপনি একসময় মুখস্থ হয়ে যাবে। প্রথমের যে কলাম আর লাস্টের কলাম লিখতে একসময় দেখেন ফিতে হয়ে গেছে, মাত্র 1 মিনিটের ভিতর লিখে ফেলাইছেন। তা আপনার সময় বেঁচে যাবে, কারণ আপনি প্র্যাকটিস করছেন। প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। যে আমি আপনারা বসে রয়েছি, এটাও একটা প্র্যাকটিস, পড়ার একটা অংশ। মনে করেন না এটা পড়ার বাইরে। আর যে পড়তেছে না লাস্টে খেলাবে, মঞ্চে যা নাচবে, ও যদি পারে তাহলে ওর পাশে গোলামি থেকে আসবে একদিন হলো ইনশাল্লাহ। এত সুযোগ সহজ না। যাক, এখন হলো 191 হলো মিথ্যা সাক্ষ্য। মিথ্যা সাক্ষ্যদান কিরকম? 191 হলো মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা। এটাতে কিন্তু শাস্তির কথা উল্লেখ নাই। সংজ্ঞা সম্পর্কে ধারণা নেবেন। মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা। সংজ্ঞা এক জিনিস, শাস্তি এক জিনিস। সংজ্ঞাতে বলা হয় এই যে জিনিসটা কি, এই জিনিসটা সম্পর্কে একটা সম্মুখ ধারণা দেওয়া হয়। মিথ্যা সাক্ষ্যদান হচ্ছে আপনি সত্য কথা জানার পরেও সত্য না বলে মিথ্যা বলেন, আপনি বা আমি মিথ্যা বলি, বা আইনানুগভাবে আমি সত্য বলার অধিকার থাকার পরেও আমি সে সত্য গোপন করে অন্য কথা বলি, মিথ্যার আশ্রয় নেই, এটাকে মিথ্যা সাক্ষ্য বলা হয়। তাহলে সত্য জানার পরেও আমি সে সত্য বলি না, আমি হলফ করে বলি, শপথ করে বলি তা আমি সত্য বলবো, তা আমি সত্য বলি না। তারপরে আইনের বাধ্য ছিল, আইনের বাধ্যবাধকতা ছিল আমাকে সত্য বলার জন্য, আমি সেটাও ভায়োলেট করছি। তা আমি সে ভায়োলেট করে কি বলি? আমি মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষ্য দিছি বা মিথ্যা বিবৃতি দিছি।
এই মিথ্যা সাক্ষ্য কিভাবে হয়? মুখেও দেওয়া যায়, কাগজে কলমে লেখেও দেওয়া যায়। মিথ্যা সাক্ষ্য কিভাবে দেওয়া যায়? মুখেও দেওয়া যায়, কাগজে কলমেও দেওয়া যায়। আমি যে মুখ দিয়ে বললেই শুধু মিথ্যা সাক্ষ্য হবে, আমি যে কাগজে লিখে দেই, সত্য না লিখে মিথ্যা লিখলাম, তাহলে ওটা মিথ্যা সাক্ষ্য বলেই গণ্য হলো। যখন সাক্ষ্য আইন পড়ব, সাক্ষ্য আইন বোবা যখন তার ইশারা ভঙ্গিমায় দেবে, তখনও বোবা ব্যক্তি যখন লিখে দেবে, তখনও সাক্ষ্য, যদিও এখন তাৎক্ষণিক বললাম বোঝার স্বার্থে। এটা আবার দালিলিক সাক্ষ্য, ওই সাক্ষ্য আসে, ওইগুলো আপনারা নিতে যাবেন না। মিথ্যা সাক্ষ্য বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি, আপনি লিখে দিলেও মিথ্যা, আপনি যদি মিথ্যা জিনিস প্রমাণ করে নিয়ে এসেও দেন তাও মিথ্যা, মুখ দিয়ে বললেও মিথ্যা। যেটা আইনে আপনার সত্য বলার কথা ছিল আমার আপনার, সে সত্য কথা আমি আপনি বলি নাই। আইনের বাধ্যবাধকতা ছিল আমি শপথ বাক্য পাঠ করছি এবং আমি সত্য বলার জন্য আমার উপর দায়িত্ব কর্তব্য ছিল। কিন্তু এই সমস্ত কথা যখন ভায়োলেট করে আমি মিথ্যা বিবৃতি দিছি বা মিথ্যাভাবে মুখে বলছি বা লিখে দিছি, তখন আমি মিথ্যা সাক্ষ্য দিছি বলেই গণ্য হবে। এলো মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা। এখন মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞার সাথে যদি চুরির পার্থক্য আসে, আপনি লিখতে পারবেন না? মিথ্যা অবশ্যই লিখতে পারবেন। চুরির 5টা কলাম আছে, এর 5টা নাই। চুরি হলে একের অধিক লোক, ওটা হস্তবাদ সম্পত্তি। মিথ্যা সাক্ষ্যদান নিজে নিজে দেয়, নিজে আইনি বাধ্য ছিল সত্য বলার কথা, সত্য বলে নাই। তিনি যে বিবৃতি শপথ করছিলেন সত্য বলার জন্য, সেটা শপথ করে নাই। এই যে 5টার বেশি লিখবেন না, 5টার বেশি লিখতে গেছেন তো আপনি ধরা পড়ে গেছেন, আর এটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এখন থেকে পরীক্ষা সংক্রান্ত আলোচনা করব, কারণ আমাদের কাজ হলো পরীক্ষা নিয়ে, পরীক্ষায় পাশ করতে হবে। তাহলে এখন পার্থক্য আর পড়বেন না, আমি আজ থেকে বলা শুরু করছি, এখন মাঝে মাঝে বলবো, আর আপনাদের সহজ করে দেবো। আমি উল্টাপাল্টা পার্থক্য আপনাদের গ্রুপে দেবো, আপনারা লিখে দেবেন, মাইন্ড করবেন না। যদি জানা থাকে সব লিখতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, 192 দ্বারা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, এই জিনিসটা কেমন বইবাদ। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা হচ্ছে, এখানে জয় আছে আর আমি আছি, ক্লাস নিচ্ছি। এই মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন হলে আমি জয়ের বাসায় গেলাম, জয় আমার অনেক সম্মান করে শ্রদ্ধা করে, গুরু মানে। জয়ের বাসায় গেলাম, কিন্তু জয়ের বউ আমার পছন্দ করে না, জয়ের বউ আমার পছন্দ করে না। আমি একটা ব্যাগ নিয়ে গেছি, জয়ের বউ করতে কি ওর ভিতরে এখন বই সামলাতে হয়েছে, বই লুকাতে হয়েছে। লুকাতে গেছে, তোমার স্যারের তুমি এত ভালো জানো বই পাও না, তোমার বই কই গেল? খুঁজতেছি, সবাই খুঁজতেছি। আর আমার ব্যাগ করে জয়ের বউ দেখাইলে যে ব্যাগ তো ওই স্যার নিয়ে গেছে জয় দেহ। তাহলে জয়ের বউ কি করলো? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলো। কথা বুঝাতে পারলাম? সিনেমার পর্দায় দেখবেন, সিনেমার পর্দায় মৌসুমী, মোরসানি, সালমান শাহ যখন অভিনয় করে, ওরা তো নায়ক, ওরা ভালো লোক, ওরা ভালো পাঠ করে, ওরা ভাই পালে, বোন পালে, মারে খেদমত করে। কিন্তু ঘরে যে বউটা আসে, ওই বউটা হয় ভয়ঙ্কর। বউটা কি করে? ওই মা, বোন বা খালার দেখবেন ব্যাগের মধ্যে গহনা পথে লুকায় রাখে। বউর গহনা বাড়িতে দেয় না, দেওয়ার পরে গহনা লুকায় রাখে। লুকায় রাখলে কি হলো? এখন ঘর বলে তন্ন তন্ন করে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যা মার ব্যাগ খুঁজতে গেছে বা বোনের ব্যাগ বাড়ি বেড়াতে গেছে, ওই ব্যাগের ভিতর থুয়ে দিয়েছে গহনা। কিরে বোন, তুই চলে যাবি, এই গহনা রাতের বেলা সারি থুইছিস। ওই বাইরে আর সালমান শাহ, মৌসুমীর আর মান থাকে না যে আমার ভাই বা বোন কি করলো, আমার এই বোর কাছে আজ মান পালাম না, স্বামীর কাছে মান পালাম না, আছে না? এইটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। আপনি আবিষ্কার করলেন, তৈরি করলেন। বই নিয়ে বেশি পড়া যাবে না, বইটা পড়বেন। আর আমরা মূল পড়ার জন্য এখানে আসছি, আমরা জানার স্বার্থে এখানে আসছি। হুবহু বই দিয়েও পড়া যাবে না, আর বইয়ের ভিতরের যে মূল অংশগুলো আমরা পড়বো, গাইড পড়ার সুযোগ আমাদের হাতে নাই। এবং এই পড়ানোর পরে প্রত্যেকে উদাহরণ পড়বেন, এই সাক্ষ্য আইন, দণ্ডবিধি আইনের উদাহরণ পড়বেন। প্রশ্ন কিন্তু উদাহরণ তুলে দেয়, স্বাভাবিক কথা আমরা অস্বাভাবিক ধরতে পারিনি। উদাহরণগুলো পড়বেন, খুব মজা লাগে। এবং এই উদাহরণে একটা প্রশ্ন দিলে আমি আপনি আড়া যাই, না জানি কোথার থেকে প্রশ্ন করছে। আসলে আমরা উদাহরণ মাঝে মাঝে পড়বেন, প্রায়ই পড়বেন। এগুলো মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। এখন দণ্ডবিধি আইন 1860 সালের 191 মিথ্যা সাক্ষ্য দেওয়া, 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। তাহলে এর শাস্তি কত? এই দুটি আইনের শাস্তি হলো একটা 193 দ্বারা। এই মিথ্যা সাক্ষ্যদান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার শাস্তি হলো 193 দ্বারা। তাহলে আমরা সংজ্ঞা বললাম দুটো, সংজ্ঞা কিভাবে মিথ্যা সাক্ষ্য দেয়, কিভাবে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন হয়, এই সম্পর্কে আপনারা ধারণা পেলেন। এবং পার্থক্য আসবেন এরকম করে গাইডই দেখবেন বা বইটি, গাইড বইগুলোতে মিথ্যা সাক্ষ্যদান, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার পার্থক্য এরকম তো পড়ছেন হুবই। এরপরে একটু ব্যতিক্রম করে পড়বেন, তাহলে ব্রেন এবং মাথা চতুর্পাশ থেকে খুলে যাবে এবং আমার আপনার পড়া সহজ হবে।
তাহলে মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি হলো কত? এখন হলো মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি কত? ওই 193, দুটোর শাস্তি 193। এখন চলে যাবে 194, 194 পরে এখানে শেষ। 194 হচ্ছে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করিবার জন্য মিথ্যা সাক্ষ্যদান। দণ্ড আছে, কারাদণ্ড আছে, তারপরে জাল সার্টিফিকেট আছে। এত আপনার আমার পড়ার দরকার নেই, আমরা বেশি না, যেগুলো আমাদের পরীক্ষা আসে সেইগুলো করবো। তাহলে 194 বলছে কি, দণ্ডনীয় অপরাধ করার জন্য যদি মিথ্যা সাক্ষ্য দান করে বা মিথ্যা সাক্ষ্য দেয় বা সাক্ষ্য উদ্ভাবন করে। বিষয়টা এরকম না, দণ্ডনীয় কারাদণ্ড যে কিরকম, আমি এমন একটা সাক্ষ্য দিলাম যে সাক্ষ্যর কারণে আসামির মৃত্যুদণ্ড, আমি মিথ্যা সাক্ষ্য দিয়েছি তার কারণে তার মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে। হয়তো মৃত্যু কার্যকারী হয় নাই বা মৃত্যুদণ্ড কার্যকারী হয়ে গেলে আসামির, আপনি মনে রাখেন আমার কিন্তু মাফ পাওয়ার সুযোগ নেই, আর আমার মিথ্যা সাক্ষ্যর কারণে না। এই তখন দেবেন 192। আমি এমন এক মামলার সাক্ষী দিয়েছি যে মিথ্যা সাক্ষী দিয়েছি, সেই সাক্ষী যদি আদালত ওই প্রমাণ হয়ে যায় তাহলে আসামির মৃত্যুদণ্ড হয়। তাহলে কি হবে? ওই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আমার শাস্তি, আসামি পরে মাপ পাতে পারে কিন্তু আমার মাপ পাওয়ার সুযোগ নাই, আমার মাপ পাওয়ার সুযোগ নাই। আমি তখন দণ্ডনীয় অপরাধের কারণে আমার 194 দ্বারা শাস্তি আমাদের পড়া লাগবে না। কি কি শাস্তি পড়া লাগবে মাঝে মাঝে বলবানে, সেগুলো আমি আলাদা করে আপনাদের সাথে আলোচনা করবেন। এই দ্বারা একটু মনে রাখবেন, এমসিকিউ সময় আন্দাজের ভাত দেখাবেন, এত সুশি মুখস্থ করে মাঝে মাঝে এবার আইছিল, এমসিকিউ আইছিল আমাদের, আমি কয়েকবার শাস্তি মাঝে মাঝে 2-1টা করে আসে, ফিসার নিয়েন না। তাহলে দণ্ডনীয়। এরপরে 195 যাবজ্জীবন কারাদণ্ডে। এই যাবজ্জীবন কারাদণ্ডনীয় অপরাধ করার শাস্তি। এখন আরো 2টি ধারার কথা বলি আজকে, আবার 2টি ধারার কথা বলি, তাহলে একটু মাথা ক্লিয়ার হবে না। এই যে 115 আর 116, 115, 116 কি, আমরা কিন্তু ওখানে অপরাধ সংগঠিত হয়েছিল না, শাস্তি ভোগ করেছিলাম মুখের কথার কারণে। বলেন আর একটা কোন ধারায় মুখের কথার কারণে শাস্তি ভোগ করা লাগে? এই ধারাটা বলেন, কে পারেন? মুখের কথার কারণেই আমাদের শাস্তি ভোগ করতে হতে পারে, এরকম একটা ধারা বলেন। 180 পরে একটা ধারা আছে, ধন্যবাদ, পুলিশের ডাকা। এটা আমাদের রাখলেন, এগুলো কেন আলোচনা করি? আমাদের ব্রেন ক্লিয়ার করার জন্য, এটা আলোচনার প্যান্ডাল, আমরা সবাই আলোচনা করব। আর এখন মনে করেন ওই জাতীয় ধারাই মনে রাখবেন, দণ্ডনীয় অপরাধ করার জন্য। এটা কিন্তু মিল নাই এর সাথে, জাস্ট আপনার আমার জন্য বোঝার জন্য যে এইরকম জাতীয় জিনিস আমরা পড়ছিলাম। দণ্ডনীয় অপরাধ করার জন্য যদি মিথ্যা সাক্ষ্য দেই, ওই সাক্ষ্য দেওয়ার ফলে যদি ওইটা কার্যকারী হয় বা এরকম ঘটনা ঘটা ফেলে আমি, তার শাস্তি 194। আর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য যদি কোনো সাক্ষ্য দেয়, মিথ্যা সাক্ষ্য দেয়, তার শাস্তি 195। এখন আসেন আরেকটা দ্বারা কব। 144 বেআইনি সমাবেশ, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করার শাস্তি 148। মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গায় অংশগ্রহণ করার শাস্তি 398। মারাত্মক অস্ত্রে সজ্জিত দস্যু বা ডাকাতি করার শাস্তি দেন। ধারা যদি আপনি মুখস্থ সূচি একবার করে ফেলান, তখন 150 ধারা আমার আপনার কাছে টেকবে না, হয়তো সর্বোচ্চ 180 হতে পারে। আর এরকম মিলিয়ে পড়বেন, দেখবেন মুখস্থ করতে খুব সহজ, আইন মরবেন একেবারে পানির মতো করে ফেলাবেন। কিসে কিটা র্যাঙ্ক দেয় না, র্যাঙ্ক আমার দেবে না আপনার দেবে না, দেবে কার? আমরা কষ্ট করতেছি না। এখন কি আর সেই টেলিফোন করে আর গা দেওয়া নেওয়ার সুযোগ আছে, টাকা দিয়ে নেওয়ার সুযোগ আছে? এখন এই কষ্ট করার সুযোগ আছে, কষ্ট করতেছেন, আর ইনশাল্লাহ আপনার আমার র্যাঙ্ক হবেই, না হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে চলে আসেন দণ্ডবিধি আইন। নেটের একটু সমস্যা মনে আসছে, যা লাগে থাকতেন। এরপরে চলে আসেন দণ্ডবিধি আইনের 101 ধারা, আর পর্ব না ওখানে। দণ্ডবিধি আইনের 101 পর্ব, ভিতরের আইন আমার আর প্রয়োজন নাই, 1861 সালের পরে আইছে বলে আমার জানা নাই। অর্থাৎ অপ্রয়োজনীয় কিছু পর্ব না, প্রয়োজনীয় জিনিস পর্ব একবারের জায়গায় 100 বার পর্ব। এখন আসেন দণ্ডবিধি আইন 101 ধারায় কি বলছে? অপরাধীকে গোপন করার জন্য, অপরাধীকে 201, ধন্যবাদ, খুশি হয়েছি, মাইন্ডিকেশন থাকে না। 201 আছে কি, অপরাধীকে গোপন করাবার জন্য বা অপরাধের সাক্ষ্য অদৃশ্য করে দেওয়ার জন্য। প্রশ্ন আসলো, প্রশ্ন খেয়াল করেন। এই জয়, তুমি বলো তো লাশ গুম করলে কি হয়? ফট করে দেখুন আপনার প্রশ্ন করে বলছে, কয় যে অমুক যে তো ইচ্ছার আলামত নষ্ট করে ফেলছে, কি হবে?
সামান্য একটা কথা, কিন্তু এত বড় একটা ধারা 201। ঠিক আছে, লাশ গুম করে ফেলছে, লাশ মরে গেছে, তার হাত একজন নিয়ে চলে গেছে, কি করছে, একটা হাত পেয়েছে বা মাথা একখানে সরা নিয়ে চলে গেছে, এই যে বলে গোপন করছে। তারই কি করছে, অপরাধীকে গোপন করার জন্য, মানে যে অপরাধ করছে তার বাঁচানোর জন্য, তাকে বাঁচানোর জন্য লাশ গুম করে বা আলামত নষ্ট করে ফেলে। বাংলা পড়া, লাশ গুম করা বা আলামত নষ্ট করে সরায় ফেলে, লুকায় রাখে। কাকে বাঁচানোর জন্য, যে মূল অপরাধ করছে। ধরেন আমি একটা খুন করে ফেলেছি, পরিষ্কার কথা, আমি খুন করার পরে জয় দেখলাম আমার স্যারে অপরাধ করে, স্যারকে কিভাবে বাঁচানো যায়, লাশটা আমি সরা নেই। আমি একটা 375 দ্বারা দর্শন করছি, ঠিক আছে না, করার পরে আমি কি করা যায়, স্যার তো অপরাধ করে ফেলছে, ওই নারীর কাছ থেকে কাপড় চোপড় ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলামতটা ধ্বংস করে পুরা ফেলা দেয়, তাহলে স্যার বাঁচে যাবে, এরকম না? এই যে আপনি কাজ করেন, সহজ করে যদি বুঝলেন, তাহলে ওইটা লিখে রাখবেন, লাশ গুম করা, আলামত নষ্ট করা। বইয়ের যে ভাষা আছে, বইগুলো বারবার পড়বেন, বারবার পড়বেন। কিরা করছে, এই অপরাধ যে করছে সে কিন্তু করে নাই, মূল অপরাধী কিন্তু আলামত নষ্ট করে নাই এবং আলামতই করে নাই, আলামত ছড়ায় নাই। সে তো অপরাধীরা করে যে তার বিচার দেওয়া যাবে, কিন্তু অপরাধীকে গোপন করিবার জন্য অপরাধের সাক্ষ্য অদৃশ্য করে দেওয়া বা মিথ্যা তথ্য সরবরাহ করা, মিথ্যা তথ্য সরবরাহ করছে এই ব্যক্তি। মিথ্যা তথ্য সরবরাহ দরকার নাই। এই লাশ গুম বা আলামত নষ্ট করা, এই জাতীয় কোনো যখন সমস্যা, তখন 201 দ্বারা তার শাস্তি। ক নামক ব্যক্তির সাথে ডাকাতি করলো, ডাকাতি করার সময় গ নামক ডাকাত, 5 জন তো ডাকাত লাগে, চুরির কথা কই, ক নামক ব্যক্তি যখন চুরি করতে গেছে, তাই না, গ নামক ব্যক্তি চুরি করে নিয়ে এসে খড় বাড়িতে রাখছে। এখন দেখলো এই চুরির মালামাল যদি দেখে ফেলায়, তাহলে ক ধরে মারধর খাতে পারে। খ কি করলো, ওই চুরাই মাল সরা ফেলালো। চুরাই মাল রাখার একটা অপরাধ, কিন্তু চুরাই মাল সরা ফেলাইছে, তার শাস্তি কোথায় দেওয়া যাবে, ফট করে চুরাই মালের কাছে যাওয়া যাবে না। 201 দণ্ডবিধি আইন, ক্রিটিক্যাল আইন, বোঝার আইন, অঙ্কের মতো নাম্বার, কিন্তু বুঝে সঠিক দ্বারা আপনি দিতে পারলেই আপনি বিজয় সুনিশ্চিত। তাহলে চোর যখন চুরি করছে 2 জন মিলে বা একজন নিয়ে এসে একজনের বাসায় উঠেছে, ওই চোর আবার কি করছে, ওই মালটা সরাই ফেলতে যাতে ধরা না পড়ে। এখন এই চুরাই মাল রাখার শাস্তি আছে, কিন্তু এই চুরাই মাল সরা ফেলেছে 201। আর একটা কথা বলি, বাস্তব যেটা দেখছি, এই যে আমাদের যে মামলা হয় না থানাতে যে মামলা হয় না, একটা মামলায় একের অধিক ধারা থাকে, একের অধিক ধারা থাকে। ধারাটা কিরকম, ধরেন আমরা 5-7 জন মিলে মারামারি করছি, আমরা মারামারি করছি, এনে 5 জনেই আছি, 5 জন একজন লোকের ধরে মারছি না, তখন এইখানে আসলে আঘাতের, এই সাধারণ আঘাত, গুরুতর আঘাত, খেয়াল করবেন, সাধারণ আঘাত, গুরুতর আঘাত, তারপরে মৃত্যু ঘটানোর 307, হ্যাঁ, এরপরে যে অন্যের গৃহে বা অন্যের এলাকায় যদি মারামারি করি সেটা, এরপরে 5-এর অধিক লোক ছিলাম, বেআইনি সমাবেশ 43, এইরকম ধারা থাকে। এরপরে 34 থাকে, 149 থাকে, কারণ বেআইনি সমাবেশে সাধারণ উদ্দেশ্য ছিল। তখন এইগুলো দেখলি না খুব হাসি আসে, তাহলে এত সহজ রে, এরকম ওই ধারা দেখলে আপনি যেন আসামির কাছে টাস করে বলবেন, ও ভাই আপনারা এই অপরাধ করছিলেন, আপনাদের এই ঘটনা ঘটাইছিলেন, ও প্রথমে না স্বীকার করে, ভাই বলে না ঘটনা এরকম ঘটেছে, তাই আমি ব্যাখ্যা দিলাম। কোন ভাই আপনি তো ছিলেন না, জানলেন কেমনে, সুন্দর করে ওইখানে লেখা, মানে আপনি ধারা দেখলেই আপনি বলতেছেন যে এই সমস্যা। আইন পড়েন, আইন পড়ে দারোগা হন। আরো মূল্যবান একটা কথা ছিল, আজ বলবো না, একটু বলি। একজন সাব ইন্সপেক্টরশিপ এবার একটু রেজাল্ট খারাপ করছে, সে আমার কাছে শুনে বই কিনতে গেছে। তা আমার মতো নতুন যাই, তখন এটা গর্বে বেশি, আর এসছে কি লাগে, কন পরামর্শ করছে আর বই নিয়ে আসছে, সেই বইতে আমি বলছি এই বইতে এই ভুল আছে, সংকলনের জন্য নাই, খুলে দেখা যায় আসলেই নাই। কয় রেজাল্ট কি করবো, আমি বললাম যা বই চেঞ্জ করে এই ডেটা দেখে সেই বইকে লাইব্রেরিতে যা ফোন করছে আমার, তারপরে বইটা নিয়ে আসছে, নিয়ে এসে খুব খুশি। আর একজন বললো কি, যাক পরে বলি। তাহলে 201 মাঝে মাঝে একটু গল্প করতে হয়। 201 হচ্ছে কি, অপরাধীকে গোপন করিবার জন্য, অপরাধীকে গোপন করিবার জন্য অপরাধের সাক্ষ্য অদৃশ্য করে দেওয়া, মিথ্যা তথ্য দেওয়া। তাহলে লাশ গুম করা, মনে রাখবেন, লাশ গুম করলে, আলামত নষ্ট করলে, লাশ করলে ফট করে মাথায় আমরা 300-র দিক চলে যায়, 301, 2, 3, 4 খুনি চলে যায়। মনে করবেন লাশ যদি গুম করে, হাত পদে সরায় নিয়ে যায়, আলামত নষ্ট করে, 201 দ্বারাই তার শাস্তি। এরপরে চলে আসেন 202 বলছে, ওই যে আমি বলছিলাম তথ্য দিয়ে
তথ্য প্রদানের জন্য বাধ্য ব্যক্তি, গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি কি বলছে, তথ্য দিতে বাধ্য। অত জানার দরকার নেই, মানে আপনার 45টা বুঝাচ্ছিলাম। এর জন্য কত, যে তথ্য দেয় নাই সে 176 শাস্তি। তার শাস্তি কত, দণ্ডবিধি আইন 176, এছাড়াও দণ্ডবিধি আইন 202 দ্বারাও তিনি শাস্তি ভোগ করবেন। মনে রাখবেন, যখন এই 202-র প্রশ্ন আসুক আর 176 আসুক, দুটো দ্বারাই ব্যবহার করবেন, দুটো দ্বারাই ব্যবহার করবেন, তাহলে আপনার নাম্বার কাটার কোনো সুযোগ নাই। ভুল বসতি করে নিজের গাইরমতি করে এটা দিয়ে আসবেন না, তাহলে নাম্বার কাটিয়ে দিলে কিছুই করার নেই, ফেল করবেন আমি আর আপনি, স্যারদের কি হবে। তাই নাম্বার 176 যেখানে মারবেন অবশ্যই দণ্ডবিধি আইনে 202 দ্বারাও সেইভাবে মারবেন। এছাড়া 202 কি বলছে, 202 বলছে তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি কর্তৃক অপরাধের তথ্য প্রদানে বিষয় ইচ্ছাকৃত ত্রুটি করছে বা দেয় নাই। মনে করেন ইচ্ছাকৃত ভাই তিনি দেয় নাই, তথ্য অপরাধের তথ্য ব্যক্তি কি, তথ্য প্রদান, তথ্য মানে সংবাদ, তথ্য মানে সংবাদ, বাধ্য ব্যক্তি। তাহলে আমরা ফৌজদারি কার্যবিধি 1898 সালের 45 নম্বরে করছিলাম কি, গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি অপরাধের সংবাদ দিতে বাধ্য। কথা খেয়াল আছে? এই সংবাদ যদি সে না দেছে তখন হলে 100 কত, সরকারি কর্মচারীর কাছে যখন না দেছে তখন 100 কত, 76 দ্বারা শাস্তি। আবার হচ্ছে এই কথাটার মতো ভালো করে পিএইচডি করবার আসি নাই, 202 এখানেও যে একজন তথ্য দেওয়ার কথা বাধ্য ছিল তিনি দেয় নাই, তথ্য সরবরাহ করে নাই, তার 202। তাহলে 176 202 মিলে পড়বেন। আর এই অপরাধ কোথার থেকে সৃষ্টি হয়েছে, 46 দ্বারা দিতে বাধ্য ছিল। ওই ঘটনা যখন ঘটায় নাই, যখন তিনি কার্যক্রম করে নাই, তখন তার শাস্তি 176 206। এরপরে আসেন 203, অপরাধ, সংগঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য। সংগঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য, আপনি তথ্য না দিয়েছেন সমস্যা নাই, তার একটা শাস্তি, কিন্তু এমন এক তথ্য দিয়েছেন মিথ্যা, যে তথ্য মিথ্যা দিয়েছেন, মিথ্যা তথ্য দেওয়ার কারণে 177 এবং 203 দ্বারায় তার শাস্তি, 177 এবং 203 দ্বারায় তার শাস্তি। এইটা শুধুই পড়ে মুখস্থ করে, এটা বোঝার কিছু নাই, যেটা বোঝার ছিল 201 ওটা আপনার সুন্দর করে বুঝাইছি। এরপর 191 192 এবং আপনার বোঝার ছিল আমি বুঝাই দিচ্ছি। আর তো গুরুত্বপূর্ণ হলো 204 গুরুত্বপূর্ণ করবেন, 204 বলার পরে যদি কেটে যায় বা কাটা দেরি আছে। 204 হচ্ছে, 204 কি বলছে, সাক্ষ্য হিসাবে পেশ করে বাধ্য সৃষ্টি করিবার জন্য দলিল বিনষ্ট করা। এটা পরিভাষাটি পড়লাম, কঠিন করে লেখা, আমরা কঠিনারে সহজ করার জন্য আমাদের এই আয়োজন। সাক্ষ্য হিসাবে পেশ করিবার জন্য বাধ্য ব্যক্তি, তারপরে কি লাগছে, যে ব্যক্তি আবার সরকারি কর্মচারী পদমর্যাদা কোনো সরকারি কর্মচারীর সম্মুখে, মানে বলছে 204 যে দলিল পত্র বা দলিল সম্পর্কে ধারণা আছে, মানে কিন্তু কাগজ না, দলিল মানে শুধু রেজিস্ট্রি করা কাগজ না, আর এই কাগজ না, দলিল মানে দলিল নাম কি, সাক্ষ্য আইনে 3 পাবো এবং দণ্ডবিধি আইনে কততে দলিল পড়ছিলাম বলেন, জয় বলেন, দণ্ডবিধি আইন কততে দলিলের সংজ্ঞা পড়ছিলাম, আমি ভালো করে বুঝাইছিলাম। হ্যাঁ 29 দলিল কিন্তু কাগজ, মাশাআল্লাহ, দলিল কিন্তু এই সাদা কাগজও দলিল না, যতই কাগজ হোক দলিল না। আবার এই লেখা থাকলে দলিল, এইটা হলো কিরকম, কোন চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত অক্ষর, বর্ণ, চিহ্ন, হিজিবিজি, নকশা, এগুলো যে কোনো পদার্থের উপর বা বস্তুর উপর থাকে ওইটাই দলিল। প্রস্থের খণ্ড কি দলিল না, প্রস্থ মানে পাথর, প্রস্থের খণ্ডের উপর যখন চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত এবং খোদাই করা অক্ষর, বর্ণ, চিহ্ন দিয়ে থাকে, ওইটাই যখন বিচার্য বিষয় হয় তখন দলিল হয়। ঠিক আছে, এই দলিল নিয়ে চিন্তা করে যাওয়া, মাথা নষ্ট করবেন না। এখন পাথর যদি হয় দলিল, পাথরে কিন্তু দলিল ধরে নেবেন যদি পাথরের পর খোদাই করে লেখা থাকে। ঠিক আছে, এই দলিল আদালতে বিচার কাজে ব্যবহার করা হয়। তাহলে আমাদের দেশে কিন্তু আগেও ব্রিটিশরা পিলার গাড়ি গেছিল, সেই পিলারগুলো আমাদের বাঙালি চুরি করে ইন্ডিয়া বেঁচে দিয়েছে। ঠিক আছে, অনেক পিলার বাইরে দেখবেন রোডের পর লেখা থাকে এত কিলো ওটাও দলিল। যদি ওইটাই নিয়ে বিচার্য বিষয়, ওইটা আদালতে নিতে হয়, কত কিলো দূরে মার্ডারটা হয়েছিল, খুন হয়েছিল এত কিলো দূরে, সেখানে কি ছিল, পিলার ভেঙে গেছিল, পিলারে লাগে ঘটনা ঘটছে, নিয়ে আসেন পিলার। তাহলে পিলার কি, এখানে পিলার দলিল, ওরা কিন্তু আর বস্তু থাকে না, পিলার নেই খেলা। যাক,
ওই কিলোমিটারের পার পাথরের বা ওই আমাদের যে মানে ইটের যে দেওয়ালটা মানে যেটা বুঝাতে ইসলাম কি আর সেটার পর লেখা থাকে না এত কিলোমিটার এত কিলোমিটার। এখন ওই কিলোমিটার নিয়ে আমাদের ঝামেলা হতে পারে না? ওইটা দলিল মনে রাখবেন। ওই দলিলটা নিয়ে যে ঝামেলা হয় ওইটা আদালতে যখন উপস্থাপন করা হবে সরকারি কর্মচারী সরকারি কাজে বা যে কোনো ব্যক্তি এরকম দলিল যখন আদালতের বিচার কার্যে ব্যবহার করা হবে, ওই দলিল যদি কেউ গোপন করে, দলিল গোপন করতে কেউ কাগজের কথা মনে করবেন, ভুলে যাবেন, পড়া খুব সহজ, মুখস্থ করবেন না, মনে রাখবেন খালি। খালি দলিল কে কাগজ থাকলো না, দলিল কি করছে? গোপন করছে। দলিল যদি কেউ গোপন করে, বিনষ্ট করে, বিনষ্ট করে ফেলে, নষ্ট করে ফেলে। দলিল যদি কেউ গোপন করে, বিনষ্ট করে, বা এই দলিল সংরক্ষণে বা আপনার কাছে রাখার জন্য কেউ বাধার সৃষ্টি করে, বা আদালতে নেওয়ার কাজে আপনি বিচার কাজে নিয়ে যাচ্ছেন, আপনার আমার কাছে বাধা সৃষ্টি করছে, বাধা দলিল সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলতে পারে। দলিল অন্য কোনো ব্যক্তি যদি সম্পূর্ণভাবে নষ্ট করে বা আংশিক নষ্ট করে, সম্পূর্ণ নষ্ট করলো বা আংশিক নষ্ট করলো, বা পাটের দানের অযোগ্য করে ফেললো, কি হলো? পাটের অযোগ্য করে ফেললো, যে আপনি পর্ব কত কিলোমিটার লেখা ছিল, কি জেলার নাম ছিল, কি থানার নাম ছিল, এটা পাটের অযোগ্য করে ফেলছে। বাড়ি ভাঙছে বা কাগজে লেখা আছে সেখানে আরেক কলম কাগজ দিয়ে ঘষাঘষি করছে, তাহলে পাটের অযোগ্য করে ফেলছে না? অথবা কাগজটাকে মুচড়া খুচরা এমন করে ফেলছে ও আর পাঠ করা যায় না। তাহলে আপনার অপরাধগুলো কি কি? এই দলিল নিয়ে আপনার কি কি অপরাধ করছেন, আদালতে বিচার কাজে এই দলিল ব্যবহার হবে, আদালতে বিচার কাজে আদালতে ব্যবহার হবে। সরকারি কর্মচারী পদমর্যাদা লোকের কাছে আপনি নেবেন, কিন্তু এই দলিল আপনি কি করছেন? গোপন করে ফেলাইছেন। আপনার আমার আর জয়ের মধ্যে ঝামেলা চলতেছিল, আমি গোপন করে ফেলাইছি দলিলটা, আমি কি করছি? গোপন করে ফেলাইছি। জয়ের ক্ষতি হয় এবং কি দলিলটা বিনষ্ট, নষ্ট করে ফেলেছি, পুড়ায় ফেলাই আর কাটিয়ে ফেলাই, ছিঁড়ে ফেলাই, একটু নষ্ট করছি। এরপরে কি করছি? দলিল যাতে না নিতে পারে, আমি যাতে না নিতে পারি তাই বাধা সৃষ্টি করছে জয় বা আয়ুব বা জাহিদ সাহেব, বাধা সৃষ্টি করছে। এছাড়া কি করছে? দলিলের সম্পূর্ণ নষ্ট করে ফেলতে পারেন, আংশিক নষ্ট করতে পারেন। নকল দলিল বলতে কি বোঝায়? আমরা বলছি দলিলের কোনো একটা অংশ যদি ফুটাও আপনি মারেন, ও দলিল কিন্তু জাল দলিল হয়ে যায়, ঠিক আছে না? তা আপনি দলিল সম্পূর্ণ নকল করলেও করছেন বা আংশিক করলেও করছেন, নষ্ট করে ফেলছেন। এছাড়া আপনি পাঠের অযোগ্য করে ফেলছেন, ওটা আর পড়া যায় না। দলিলটা আনছেন কিন্তু আর পড়া যায় না, চোখ দিয়ে কি লেখা ছিল। এই সমস্ত ক্ষেত্রে এই দলিল নষ্ট করার ক্ষেত্রে শাস্তি হলো 204 দ্বারা। সরকারি কর্মচারী যেই ব্যক্তি কোনো বিচারালয়ে বা সরকারি কর্মচারীর পদমর্যাদা কোনো সরকারি কর্মচারীর সম্মুখে আইনানুগভাবে সংগঠিত কোনো মোকদ্দমা প্রমাণস্বরূপ যে দলিল পেশ করিবার জন্য সে আইনত বাধ্য হইতে পারে, সেই দলিলগুলো, যে দলিল আইনত বাধ্য এবং যে দলিল পেশ করবে নিয়ে যাবেন, সেই দলিলের এই সমস্যা সৃষ্টি হয়েছে। কোন দলিলে? আমার আপনার ঘরের দলিল হয়েছে, ওটা সমস্যা নেই। যেটা বিচার্য বিষয়, যে দলিল নিয়ে বিচারের কার্যক্রম চলবে, সেই দলিল। আর এই দলিল কোনো কাগজ না, দলিল কোনো পেন্সিল না, দলিল কোনো পাথর না, দেওয়াল না। যে দলিলটার উপর লেখা থাকবে, চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত, অক্ষর বর্ণ চিহ্ন হিজিবিজি করা, এই যে প্রস্থের উপর বা পদার্থের উপর, পদার্থ তো আমরা সবাই জানি, যে বস্তুর ওজন আছে, আয়তন আছে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, তাকে এই পদার্থ বলে, তাই না? ওই পদার্থের উপর লেখা থাকবে। এই দলিল যখন আদালতের বিচার কার্যে ব্যবহার করা হবে, এই দলিল নিয়ে যদি কেউ এই দলিল নষ্ট করে, ছিঁড়ে ফেলে, বাধা সৃষ্টি করে এবং পাঠের অযোগ্য করে ফেলে, তার শাস্তি হলো 204 দ্বারা। তার শাস্তি 204 দ্বারা। বুঝাতে কি পারলাম? জয়। এরপরে হলো এই 4 দ্বারা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধারা, পড়ো মেলা ইম্পর্টেন্ট ধারা করতে বলে যাব। এরপরে 205 তেমন কোনো ইম্পর্টেন্ট নেই, তা আপনাদের বুঝে দেয়। 205 হলে বাংলা করে পড়াবো। ওই ফৌজদারি আর দেওয়ানি মামলা আছে না, জমি জমার মামলা আর ফৌজদারি মামলা। এই মামলা হলো আদালতে ধরেন আমি করে থুয়েছি, কথা খেয়াল করেন, করে থুয়েছি, এখন আদালত সমন দেশে, সমন নিয়ে পুলিশ আইছে আপনার বাসায়, জয়ের বাসায়, জয়ের খুঁজতেছে, কিন্তু জাহিদ বলতেছে যে আমি জয়, আমার কাছে দেন, আমি জয়, এই লোক অপরাধ, ঠিক আছে? এইরকম। তারপরে দেখা গেল যে আদালতে গেছে, আমি কি গেছি, জাহিদ ভাইয়ের নামে মামলা চলছে, আসামির রিমান্ডের হোক বা শুনানি, জাহিদ ভাই তো কাজে ব্যস্ত, তা আমি বললাম জাহিদের পক্ষে চলেন, আমি যাই। উকিল আমার দ্বারা কাছে, উকিল তো আমার চেনে না, আমি সেই জাহিদ,
তাহলে জাহিদের কথা আমি বলে জামিন নিয়ে চলে আসলাম, কেমন হয়ে গেল না? এই অপরাধ করার শাস্তি হলো 205, সহজ করে দিলাম। এরপর আসেন 209, অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উপস্থাপন করা। অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উপস্থাপন করা, এই দুটো তখন গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ 211 বলবো, তখন 211 আসতেছে, আমার সাথেই থাকেন। অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উপস্থাপন করা, যেই ব্যক্তি প্রতারণা মানে অসাধুভাবে কোনো ব্যক্তি ক্ষতি করাবার জন্য বা তার বিরক্ত সৃষ্টি করাবার জন্য মিথ্যা বলে জানে, জানার পরে যে অভিযোগ দায়ের করে, এইটাকে বলে নাকি অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি। আমি জানি যে এই ধরেন কলস বা সাইকেল আমার না, জয় যে গাড়িটা চালান আমি জানি ওই সাইকেলটা আমার না, তারপর আমি মামলা করছি, সাইকেলের মালিক আমি, তাহলে আপনি একটা অপমান বেজ্জতি হলেন না? সাইকেল যে আমি জানি আমার না, আমি মামলা ঢুকে দিছি। আপনার ভিতরে আমি জমি পাবো না, আমি মামলা ঢুকে দিলাম, তাহলে আপনি এটা অপমানিত হলেন না? আমি মিথ্যা জানি, আমি প্রতারণা করে জালিয়াতি করে কাগজটা নিয়ে এসে আদালতে মামলা করছি, এই কাজ করার কারণে আমার অপরাধ 209 দ্বারা। এটা আসবেন না, 105 209 নিয়ে মাথা কামাবেন না, জাস্ট এমসিকিউর জন্য বলা লাগে তাই বলি হলো, ঠিক আছে? কোনটা আসবে আর কোনটা না আসবে এমসিকিউর দায়িত্ব তো আমার, খালি ক্লাস শুনবেন ইনশাল্লাহ। এইবার আসেন 211, 211টা কালকে পড়াবো না, এটা মেলাখানিক বড়,